सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायका। हमारे प्रिय स्वामी सुवीरानंद जी, स्वामी अनंतानंद जी, अन्य अन्य साधु वृंद एवं हमारे प्रिय भक्तवृंद, आज के ये सुंदर सेलिब्रेशन का उत्सव का এটাতে ভাগ নেওয়ার সৌভাগ্য আমাকে ঠাকুর দিয়েছেন। আমার ভাগ্য, ওনার আশীর্বাদ। এই আজকে পুণ্যদিন, রথযাত্রার দিন, এই পুণ্যতীর্থ শিখরাকুলি গ্রামে পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি জন্মস্থান, এখানে ওনার নামে এত বড় একটা উৎসব হচ্ছে। এখানে ভক্তদের ডাইনিং হল, থাকার জায়গা, আর অতিথিশালা, আর রাজা মহারাজের ঘরটা রিনোভেশন, আর মন্দিরের পুরো ক্যাম্পাসটাই রিনোভেশন। 1 বছরের আগে আমি যেমন সুবিরানজি বলল, আমি এসেছিলাম এখানে, তখন অনেক প্ল্যান ছিল। অনন্তানন্দ স্যার বললেন এগুলো সব করতে হবে, সবগুলো পুরানো হয়ে গেছে, এরকম করবো বলতে পারছি না উনি বলছিলেন। তারপরে 1 বছর 2 মাস হয়েছে, এখন এসে দেখছি উনি যে বলছিলেন পুরোটাই হয়ে গেছে। এটা ম্যাজিকের মতন, আল্লাদিন মতন মতন করে এখানে ভালো তৈরি হওয়া, তার সঙ্গে রেখে দেওয়া হয়ে গেছে। এরকম হচ্ছে, এত সুন্দর। সব জায়গায় দেখছি নতুন বিল্ডিং, বিল্ডিংকে ফেস লিফট, আর নতুন বিল্ডিং আজকে উদ্ঘাটন নিয়ে হলো। এসব তো যখন সুবিধানন্দ বারে বারে বলেছেন, রাজা মহারাজের অনুগ্রহে হয়েছে। অনন্তানন্দ স্বামীকে আমি বললাম, দেখো তুমি রাজা মহারাজের জায়গায় তুমি একটা ছোট্ট প্ল্যান মনে রেখেছিলে, একটু গেস্ট হাউস একটা করবো, সাধারণ করবো বলে বলছিলে, কিন্তু তুমি ভুলে গেছিলে এটা রাজা মহারাজের জায়গা। রাজা মহারাজের কাছে কোনো ছোট খাটো চলবে না, সব তো বিরাট কাণ্ড, যা করলেও রাজা মহারাজের বিরাট হয়ে যায়। মেড্রাসে যখন রাজা মহারাজ গিয়েছিলেন, এখন দেখলেন ওখানে রামকৃষ্ণানন্দজি একটা অরফানেজ, ওটা অনাথদের স্টুডেন্টদের একটা হস্টেল করা হয়েছিল। হয়তো 30-35 ছেলে ছিল, ওদের হয়তো বাড়ি ছোট হয়ে গেছে, এই জন্য আরেকটা বড় বাড়ি করবো বলে ভেবেছি। টাকা পয়সাটা খুব কম আছে, সেজন্য সাধারণ একটা টাইল লাগিয়ে সাধারণ একটা ঘর করবো, এদের সবাই ওটা নিয়ে যাবো। এটা দিয়ে বলা হলো নাকি। রাজা মহারাজ শুনে বললেন, কি অনাথের শিশুগুলো সাধারণ নাকি, ওদের তুমি একটা টাইল আউটে রেখে দেবে? তো মহারাজদের সন্তানেরা এদের মহারাজদের মতন প্যালেসের মতন হবে, এত বড় বড় প্ল্যান করো। ওরা আপনি প্ল্যান করলো। আজকে তো আপনারা চেন্নাইয়ে যান, ওখানে দেখবেন ও স্টুডেন্টস রুমের বাড়ি দেখলে ওটা সাধারণ বাড়ি মনে হবে না, গভর্নর চৌথের মতো মনে হবে। বিরাট বিরাট স্যারেসিনিক পিলার রয়েছে, রোমান পিলারগুলো ওর উপরে বাড়ি করেছে। সবাই দেখি এটা কি অনাথ আশ্রম, এটা এটা রাজা তকমার মতন, এটা রাজা মহারাজ। ওটা জ্ঞান শেষ হলো, রাজা মহারাজ বলছে, ওটা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা কথা ওর উদ্দেশ্যের সময় বলছেন।
মুখ্য কথা একটা বলছেন, দেখো আমরা আমাদের রক্ত দিয়ে এগুলো সব তৈরি করছি লোকের সেবার জন্যে, নারায়ণের সেবার জন্যে, এটা কোনো রূপে অন্যথা ব্যবহার না হয়, কোনো স্বার্থীদের দ্বারা এটা ব্যবহার না হয়। এটা তোমরা দেখবে, এটা যে পারপাসে করা হয়েছে, শরণার্থীদের, কেউ অনাথীদের, ওদেরই জন্যে এটা পূর্ণ ব্যবহৃত হবে, এটা বলেছিলেন উনি। সেরকম রাজা মহারাজ যেখানে গেলে ওটা বিরাট কাণ্ড হয়ে দাঁড়ায়। ছোট আমার কাছে চলতো না এরকম। আপনারা তো সবাই রাজা মহারাজ সম্বন্ধে জানেন, সেজন্য বইতে আছে ওনার ইটারনাল কম্প্যানিয়ন বই আছে, তারপরে ব্রহ্মানন্দ রেমিনিসেন্সেস স্মৃতি সব রয়েছে। সেজন্যে ওর মধ্যে যা লেখা আছে ওগুলো আমি বলতে যাব না, হয়তো ওটা লেখা হয়নি, কিন্তু আমরা ভালো জানি দক্ষিণেতে ঘটনাগুলো অনেকটা ঘটেছে। ওর মধ্যে শুধু একটা ঘটনা বলে আমি শেষ করি। কেন শেষ করি? আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আইটেম আছে, ওটা দের করা উচিত নয়। ওটা হচ্ছে প্রসাদ 12:30, এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, ওটা দেরি করলে হবে না। সেই জন্যে একটা ঘটনা গিয়েটা শ্রী ব্রহ্মানন্দ স্বামী জীবনে দক্ষিণেতে যা হয়েছে ওটা আমি বলে শেষ করব। তার আগে ব্রহ্মানন্দ স্বামীজি যে চেন্নাই আশ্রমে 3 বার এসেছিলেন। 1908 একবার এসেছিলেন, তারপরে ওটা আবার 1916-17 এসেছিলেন, 1919-21 এসেছিলেন। 3 বার এসে প্রথম 1908 তখন তো যা বাড়ি একে আছি ও বাড়ি ছিল না, এখন যা একটা রয়েছে, তো 1916-17 আর 19-20 তখন 2 বারে যে ঘরে উনি ছিলেন ও ঘরেতে আমি থাকি। ও ঘরেতে উনি থেকে কতগুলো ঘটনা হয়েছে। এক ঘটনা হয়েছে, উনি ওখানে ও ঘরেতে শুয়ে আছেন, ওর আটাশের একটা বিরাট হল আছে, হলের মাঝখানে ওনার ঘর আর হলের মাঝখানে একটা পর্দা আছে, একটা দরজা আছে। ওখানে একটা কোনো ফাংশনেতে যে অনাথ আশ্রম যার সম্বন্ধে বলছিলাম, ও অনাথ আশ্রমে ওই ছেলেগুলো কৃষ্ণলীলা ড্রামা করেছে। ও কৃষ্ণলীলা ড্রামা করার পরে ওই ছেলেটি যা কৃষ্ণ সেজেছে অত্যন্ত সুন্দর পাঠ করেছে, আর দেখতেও তো সুন্দর। ভোর হয়েছে, তখনকার দিনে রাত্রেবেলা সারা রাত নাটক হতো, সারা রাত নাটক হয়েছে। ভোরবেলা 5টা 5:30টার সময়ে ওকে আশ্রম নিয়ে এসেছে রাজা মহারাজকে দেখাবে ওই ছেলেটিকে। ওরা রাজা মহারাজকে ডাকতে হবে, ওই ছেলেটিকে এসে ও হলেতে ঢুকবে, ওখানে কাড়া করে তুমি দাঁড়াও, আমি দিয়ে ডাকবো। অন্য ইন্ডিয়াতে আছে রাজা মহারাজের ঘর, ওরা খাল করতে যাচ্ছে, এর মধ্যে রাজা মহারাজ উঠে গেছেন। উঠে গিয়ে ভোর 5:30টার সময় ওর পর্দাটা ফাঁক করেছেন, দেখছেন ওই ছেলেটি দাঁড়িয়ে আছে। ও বিরাট হাল, ওখানে একটা 40 ফিট দূরে ও ছেলেটি দাঁড়িয়ে আছে, কৃষ্ণ চেটি এখানে দেখছেন। যেটি রাজা মহারাজ ভাবে চলে গেলেন, কৃষ্ণ 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 বলে হাত জোড়ালেন। তারপরে ওখানে 7টা আঙ্গুলিয়ে প্রণাম করলেন, সমাধিতে চলে গেলেন। তারপর ওনাকে উঠিয়ে নিয়ে ওই ঘরেতে ভিতরে রাখা হলো। 3 দিন ও সমাধি থেকে নামছেন। এমন একটা ওনার অদ্ভুত কৃষ্ণের অংশ ছিলেন, তো কৃষ্ণের শাশ্বত চকাবলী, এটার কম্প্যানিয়ন। ওটা একটা ইন্টারনেট দেখাতে, ওই ইন্টারনেট যা হয়েছে এইসবগুলো আজকেও দেখাবে আপনাকে। কোথায় উনি ছিলেন, কোথায় ছেলেটি ছিল। ওই হলেতে আরেক দিনে সাধারণ দেখছে 10:30 বেজে গেছে রাত্রে, তখন সবাই শুয়ে পড়েছে, কিন্তু ও হল যা আছে ও হল এতেও অন্ধকার, একটু টিম করে একটা ছোট্ট লাইট কোথায় জ্বলছে, নাইট ল্যাম্প। তখন কী হচ্ছে এর মধ্যে, কেউ রাতে কেউ থাকবার কথা নেই বলে রাত্রে 10টার সময় গিয়ে দেখলে মহারাজও ওর পাশেরই হল ওটা,
ভিতরে চলে গেছেন, কেউ নেই চারিদিক থেকে। উনি হাত তাল দিয়ে কৃষ্ণ 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 বলে নাচছে রাত্রে 10টা 10:30টার সময় নিজেরই ভিতরে। এমন একটা মহারাজের ভাব। তারপরে ওই শ্রাইনেতে স্বামী জ্যোতিষানন্দ মহারাজকে সন্ন্যাস দিচ্ছে। সন্ন্যাস দেওয়ার পরে বিকালবেলা আরতি বললেন তুমি আরতি করো। তখন সন্ন্যাসী, নতুন সন্ন্যাসী, উনি আরতি করতে দাঁড়াচ্ছেন মঙ্গল আরতিটা। ও ল্যাম্প নিয়ে উনি আরতি করতে যাচ্ছেন, ওনার পেছনের ব্রহ্মানন্দ স্বামী দাঁড়িয়ে আছে। তখন জ্যোতিষানন্দ লিখছেন, আমি মনে করলাম ও জায়গাটা, ও রুম, তাতে যত জিনিসপত্র আছে, যত সাধুরা বসে আছে, ভক্তরা বসে আছে, সবই ব্রহ্মস্বরূপ, সব জায়গায় ব্রহ্ম অনুভূতি করছি। আমি অবাক হয়ে গেলাম, আমি একটা ব্রহ্মের অংশ হয়ে দাঁড়িয়ে আছি। তো এরকম অবস্থায় আমি পেছনে দেখলাম ব্রহ্মাণ্ড আমার পেছনে দাঁড়িয়ে আছি। ওনার শক্তিতে হচ্ছে, ওনার শুধু প্রেজেন্স, ওনার সান্নিধ্যে কি এরকম ব্রহ্মজ্ঞান হয়েছে। সৌভাগ্যকে বলতো এই ওনাদের শক্তি ছিল, ওনার স্পিরিচুয়াল শক্তি কোথায়, সব লোককে এটা ব্রহ্মজ্ঞান উঠিয়ে দিতে পারতে, এমন শক্তি। তো এইটা শুধু বললাম কিছু আমাদের আশ্রমের ব্যাপার। আশ্রমের যে জায়গা আছে, ও জায়গার নামটা হচ্ছে অস্থি সরোবর বলে। অস্থি সরোবর মানেটা কি, কেন হলো, ওখানে লোকে মরে গেলে ওরা ওই বিরাট একটা সরোবর ছিল, যেখানে আজ আমাদের আছে আশ্রম, যেখানে মন্দির আছে, মন্দিরের পাশে সামনে একটা ডিসপেন্সারি আছে, ওসবগুলো ওর সরোবরের মধ্যে জায়গাটা, ওটা ভরাট করে ওটা এসেছে। তো ওটাকে তো আত্মিকুট্টে মানে অস্থি সরোবর। অস্থি যেখানে ফেলে দেওয়া হতো, দাহ কর্ম করে অস্থিটা নিয়ে গিয়ে ওই সরোবরে ফেলে দেওয়া হতো। তো ওর আত্মিকুট্টের নাম ছিল, আজকেও নাম আছে। ওটা আমরা পেয়ে গেছি ও জায়গাটা। ও আত্মিকুট্টের একটা ইতিহাস আছে, যেতে জড়িত স্বামী ব্রহ্মানন্দজি। ওটা হচ্ছে খ্রিস্ট 800 AD। ও সময় একজন মহাপুরুষ ছিলেন তামিলনাড়ুতে, শৈব সন্ত মহাপুরুষ। ওর নাম ছিল তিরুজ্ঞান সম্বন্ধ। অত্যন্ত বড় শৈব সেন্ট। ছোটোবেলায় শঙ্করাচার্যের মতন ভগবানের দর্শন হয়েছিল, বিরাট পণ্ডিত ছিলেন। তো উনি বাইরে থেকে কোথায় আসছেন, 800 AD-তে উনি আসে ওই জায়গায় অস্থিতরের কাছে আসছেন, যেখানে আমাদের এখন ডিসপেন্সারি আর আশ্রম আছে। সেখানে এসে দেখছেন একজন বাবা মা দাঁড়িয়ে কাঁদছে, হাতে কিছু রেখে দিয়ে। তখন উনি জিজ্ঞেস করলেন, কেন এখানে দাঁড়িয়ে আছেন, সেই জন্য কাঁদছেন? ওরা বলছে, আমাদের একই মেয়ে ছিল, 14-15 বছরের মেয়ে। ও আপনাকেই শিব মনে করে পুজো করতো রোজ, আপনাকে নিজের স্বামী বলে বরণ করে, ও নিজেকে পার্বতী বলে মনে করে আপনার পূজা করতো। আর সকালে পূজার জন্যে ফুল আহরণ করতে গেছে, তখন সাপ কামড়িয়ে মরে গেছে। সকালে এসছে, তারপরে এখন কী করবো, আমরা ওকে দাহ কর্ম করে অস্থিটা হাতে রেখেছি, এখন ওটা সরোবরে ফেলতে এসেছি, সেই জন্যে আমরা কাঁদছি। তখন উনি বললেন, ফেলে দিন তাহলে, হাতে রেখে কী করবেন, ফেলে দিন। ওরা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ও মহাপুরুষ বললেন, ওর মেয়েটির নাম ছিল পুম্পাবাই। মহাপুরুষ ডাকলেন, পুম্পাবে, এখন এত শিব ভক্তরা এসেছে, আমিও এসেছি, আমরা সব শিবের গান করছি, শিবের এখন আনন্দ পাচ্ছি, তুমি আসবে না আমাদের তো আনন্দিতে ভাগ নেবে না? ও মেয়েটি ভিতর থেকে পুরো রূপে উঠে এসে গেল, যা অস্থির পাঠিয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও সব শহর থেকে উঠে একেবারে নতুন মেয়ে এসে গেল। একটা ইতিহাস হয়েছে, কিন্তু এটা একটা গল্প বলে মনে করতে পারা। 800 AD-তে রয়েছে,
শিবপুরাণেতে গল্প আছে, দক্ষিণেতে শিবপুরাণ খুব প্রচলিত। তো শিবপুরাণে তো পুম্পায় ইতিহাস আছে, ওরা সবাই এটা কোনো একটা পুরাণের ঘটনা বলে মনে করছিল। কিন্তু ব্রহ্মানন্দ স্বামী যখন গেছেন, দ্যাট ইজ মেবি 1916-17-তে, তখন কিংবা 1908-এ, তখন শশী মহারাজ ছিলেন 1908-এ প্রথমবারে গেছেন। ব্রহ্মানন্দ স্বামী একটা স্বপ্ন দেখলেন। সকালে উঠে শশী মহারাজকে বলছেন, আচ্ছা শশী, এখানে কোনো একটা ঘটনা ঘটেছে যেটাতে কেউ বস্য থেকে মানুষ এসছে। তখন শশী মহারাজ বলছেন, কেন আপনি জিজ্ঞেস করছেন? ওটা এখানে একজন মহাপুরুষ হয়েছে, ওটা ঘটে থেকে ছাই ছিল, ওর থেকে মানুষ হয়ে এসে গেছে, এটা পুম পাবে বলে এই ঘটনা হচ্ছে। কিন্তু 880-তে ব্রহ্মানন্দ স্বামী বলছেন, কাল রাতে আমি স্বপ্নে দেখলাম বিরাট ঘটে একটা অ্যাশ পড়ে আছে, যে বস্য থেকে মেয়ে উঠে চলে আসছে। তখন দেখলাম এটা হিস্টোরিক্যাল ইভেন্ট, অন্য কেউ জানতো না। আমি ওটা শুনে অবাক হয়ে গেলাম। তারপরে এটা পুরাণের গল্প নেই, এটা সত্য। যে সত্যটা আবিষ্কার হচ্ছে অন্য কেউ নেই, নো হিস্টোরিয়ান। যে মহাপুরুষ স্পিরিচুয়াল আইস এত শার্প, 1200 years ব্যাক যাচ্ছে, 1200 years আগে যাচ্ছে, ত্রিকালজ্ঞ পুরুষ। এটা সবাই দেখে অবাক। আমি এটা নিয়ে এই পত্রিকা দেখলাম, ও পত্রিকাটা দেখে হোল তামিলনাড়ু বিচলিত হয়ে গেল। আমরা এটা পুরাণ বলে মনে করেছিলাম, এটা হিস্টোরিক ইভেন্ট। আর ব্রহ্মানন্দ স্বামী এটা দেখেছে। তখন থেকে বিরাট কাণ্ড তামিলনাড়ুতে। সে ব্রহ্মানন্দ স্বামী এমন ছিলেন, মহাপুরুষ, সব জানতেন উনি। উনি তাই বলতেন। একটা সেই কথা বলে শেষ করব। শশী মহারাজকে বললেন, উনি যখন যে বাড়িতে এসেছেন তখন ওটা খুব পুরান হয়ে গেছে, 1910-এর মতো। শশী মহারাজ 11 পর্যন্ত ওখানে ছিলেন। ওকে বললেন যে বাড়িটা পুরানো হয়ে গেছে, এখানে থাকবার মতো নেই, নতুন একটা বাড়ি করবো, ওর জন্য আমি অস্তিবার করে যাব, ফাউন্ডেশন স্টোন লাগিয়ে যাব। তো ওরা বলছে। তারপর শশী মহারাজ এসে গেলেন, ওনার শরীর চলে গেল। ওনার পরে স্বামী সর্বানন্দ বলেছিলেন। সর্বানন্দ স্বামী মহারাজ গেছেন 1916-তে। তখন বলছেন, আরে এখানে তো নতুন বাড়ি করতে বললাম, তোমার এক জায়গা দেখাও, আমি একটা ফাউন্ডেশন স্টোন লাগাবো, তারপরে আমি গিয়ে ঘুরে টুরে আসবো। 1 বছরের মধ্যে ও বাড়িটা তৈরি হয়ে যাবে, তো একটা উদ্ঘাটন করে যাব। ওরা বলছে, মহারাজ আমরা খেতেই পাচ্ছি না, এখানে আমার খাওয়া জল জুটছে না, ভক্ত নেই, কিচ্ছু নেই, চাঁদাদার তো লাইয়ে নেই, তো এই অবস্থায় আমরা কী বাড়ি করবো? এই জমি ছাড়া আমি কিচ্ছু নেই আমাদের, ছোট্ট জমি। উনি বলছেন, আমি বলছি একটা জায়গা দেখাও না, আমি তো ফাউন্ডেশন লাগাবো, আমি ঘুরে টুরে আসবো, হয়ে যাবে। তারপরে উনি ওরা কী করবে, করবার উপায় নেই, একটা জায়গা দেখালো, এই যা প্রেজেন্ট আশ্রম আছে ও বাড়িটা, ওখানে ফাউন্ডেশন লাগালেন 1916-17-তে। তারপরে উনি ঘুরতে চলে গেলেন দক্ষিণ ভারতে, এইসব ঘুরে টুরে 10 মাসের পরে 11 মাসের পর আসতে এসে দেখছেন ও বাড়িটা একরকম হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করছেন, এটা কী করে হলো? ও সর্বানন্দ স্বামী বলছেন, আমরা কল্পনাই করতে পারিনি, আপনি চলে গেলেন, আমরা সবাই হতাশ হয়ে পড়ে আছি। তারপরে কোথা থেকে অজানা লোক আছে, বলছে, মহারাজ আপনি কি আশ্রম করতে চান? তো আমরা কাঠ দেবো এর জন্যে, আমরা সিমেন্ট দেবো, আমরা এর জন্যে সুরকি দেবো, করে সবাই দিয়ে পুরো প্রতিষ্ঠা হয়েছে। তারপরে মহারাজ এলেন, ওটা উদ্ঘাটন করলেন। উদ্ঘাটন করার পরে এরকম একটা উৎসবের পরে একটা মহাজন সভা হয়েছে। এ সবাই এখানে বলছেন, ও সাধুদের উদ্দেশ্য করে, তোমরা এ সাধুরা সবাই বললো, আমরা খেতেই জুটছে না, আপনি এর মধ্যে বাড়ি করতে বলছেন, নতুন কী করে হবে? আমি জানি না, তোমরা তো পারবে না বলে আমি ফাউন্ডেশন লাগিয়ে ঠাকুরকে বললাম, এরা তো শিশু, এরা কী করবে, তোমাকে করতে হবে বলে দিয়ে চলে গেলাম। ওইটাই হয়েছে, কাঠ দিচ্ছে, আরেকদিন এসে সিমেন্ট দিচ্ছে। ও বাড়িটা তো উনি করে দিলেন 1916-17। আজকে কি তারিখ? 2024।
সাধারণ সুতি বাড়ি এক কোটা, অন্যান্য সব বিল্ডিংগুলো ও সময় সব চলে গেছে, এই এখনো খুব স্ট্রং রয়েছে, কেননা ঠাকুরই করেছেন তো ওটা, একেবারে নতুন বাড়ির মতো রয়েছে। আমি তাই বলি ব্রহ্মানন্দ স্বামীর আশীর্বাদটা অদ্ভুত আমোঘ। তো আজকে আমরা ওই রকম মহাপুরুষের জায়গায় রয়েছি, আপনারা সবাই এটা অনুভূতি করবেন। যেমন সূর্যানন্দ বলল, সূর্যানন্দ খুব একটা ভাবে চলে গেল, তো ভাবে না অনেক বলে খুব সত্য কথা, কিন্তু ও যখন বলে অত্যন্ত প্রভাব পড়ে আমাদের উপরে। আজকে ও বারে বলেছি মহারাজের আশীর্বাদটা অত্যন্ত পূজনীয় আর বরণ করার মতন। আজকে সেরকম মহাপুরুষের ভগবান শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, কৃষ্ণের অংশ, কৃষ্ণের শাশ্বত সখা, তারপরে আমার মহাদেব সংঘের প্রথম অধ্যক্ষ উনি আজকে পর্যন্ত অধ্যক্ষ। মহাপুরুষ মহারাজ ওনার পরে 10 বছর অধ্যক্ষ ছিলেন, 12 বছর ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলে আপনি অধ্যক্ষ? আমি নেই, ব্রহ্মারাজ ওনার প্রতিনিধি, আমি অধ্যক্ষ নেই, নিজেকে অধ্যক্ষ বলে মানতেন না। একবার লাটু মহারাজকে জয় দিচ্ছে কোনো কারণে, তো লাটু মহারাজ জিকে মহারাজ একই আম দেয়। তো মহারাজ বললেন, মহারাজ মানে এমন একটা গৌরবের ব্যক্তি সঙ্গের মধ্যে, স্বামীজির পরে, স্বামীজি মানে একই স্বামীজি, মহারাজ মানে একই মহারাজ মোটিভেশন। সেরকম মহারাজের অত্যন্ত প্রিয় জায়গা ওনার জন্মস্থান। আর যেমন সুবীরানন্দ বলেছে, আমরা ওই পরম্পরাতে আসছি। ব্রহ্মানন্দ স্বামী, স্বামী তীশ্বরানন্দজি, ওর করে মামি, এরকম একটা পরম্পরা আসছে। আর ঠাকুর, এরকম একটা পরম্পরা এখানে চলছে। অত্যন্ত আনন্দের কথা, এই উৎসবেতে যারা যারা এসেছি, আমরা আসিনি, ওনার আমাদের উপরে আশীর্বাদ করে, কৃপা করে ওরা আমাদের এনেছেন। আমরা এই সুন্দর উৎসবেতে অংশগ্রহণ করতে পেরেছি। ঠাকুরের কৃপা এরকমই আমাদের উপরে বর্ষণ করতে থাকুক। আমাদের সবাইদের সকল রকমের মঙ্গল হোক। সেই রকম ঠাকুর, মা, স্বামীজি এবং মহারাজ আমাদের আশীর্বাদ করুন, এই প্রার্থনা করে আমার কথাটা শেষ করছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।